আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স শেষ তাই তো? তাহলে এখন থেকে আমরা নির্ণায়কটা একটু শুরু করতে পারি। নির্ণায়কের আজকে প্রথম লেকচার। আমি ধরে নিচ্ছি যে ম্যাট্রিক্স তোমরা খুব ভালো করে শিখছো অ্যান্ড ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের একটা ব্রিফ আইডিয়া চলে আসছে। যদি কারো ম্যাট্রিক্সের গ্যাপ থেকে থাকে তাহলে তোমরা আগে প্লেলিস্টে চলে যাও, ম্যাট্রিক্সের যে ক্লাসগুলো দেওয়া আছে সবগুলো ক্লাস কমপ্লিট করে আসো, দেন তুমি নির্ণায়কে আসো। ম্যাট্রিক্স না করে তুমি নির্ণায়কে আইসো না, ঠিক আছে? তাহলে আমি এটা ধরে নিয়ে শুরু করতেছি যে যারা এই ক্লাসটা দেখতেছো নির্ণায়কের, তোমরা ম্যাট্রিক্স সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে আসছো, ঠিক আছে? তাহলে আমরা আর কথা বাড়াবো না, লেটস জাম্প টু দ্য ক্লাস। শুরুতেই নির্ণায়ক সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন একটু জানি। ইনফরমেশনগুলো হয়তোবা তোমার এক্সামের জন্য সেরকম নেসেসারি না, বাট জেনে রাখা ভালো। ফার্স্ট ইনফরমেশনটা কি দেখো, সুন্দর করে বলা আছে, চীন দেশে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে দ্য 9 চ্যাপ্টার্স অব দ্য ম্যাথামেটিক্যাল আর্ট এই বইতে সর্বপ্রথম নির্ণায়ক ব্যবহার করা হয়। তাহলে নির্ণায়ক এর ধারণা কিন্তু আজকের ধারণা না, খ্রিস্টের জন্মেরও 300 বছর পূর্বে নির্ণায়ক নিয়ে কাজ করা হয়। কিন্তু পরবর্তীতে 16 শতাব্দীর শেষের দিকে গিরেলামো কার্ডানো ইনি নির্ণায়কের ব্যবহার করেন। এই গিরেলামো কার্ডানোর নামটা মনে রাখো, আমরা এনাকে নিয়ে আরো কথাবার্তা বলবো, স্পেশালি যখন আমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়বো সেকেন্ড পার্টে, তখন এনার কথা আসবে। এরপরে আসো, ম্যাট্রিক্সের কোনো মান নেই, কারণ ম্যাট্রিক্স সিম্পলি একটা অর্গানাইজিং সিস্টেম, একটা সাজানোর ব্যবস্থা। এই জন্য ম্যাট্রিক্সের কোনো মান নেই, বাট নির্ণায়কের মান আছে। আর নির্ণায়ক মানেই হলো ম্যাট্রিক্সের মান। নির্ণায়ক মানেই কি? ম্যাট্রিক্সের মান। এরপরে আসো, একটা ম্যাট্রিক্সকে আমরা থার্ড ব্র্যাকেট কিংবা ফার্স্ট ব্র্যাকেট কিংবা 2 জোড়া উলম্ব রেখা দিয়ে প্রকাশ করি, বাট ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটাকে যখন আমরা প্রকাশ করতে চাই, আমরা আইদার মড দিয়ে লিখবো কিংবা ডিটারমিনেন্ট অফ এ লিখবো। আইদার মড লিখবো কিংবা ডিটারমিনেন্ট অফ এ। তাহলে একটা ম্যাট্রিক্সের নির্ণায়ককে কিভাবে প্রকাশ করা হচ্ছে? ওই ম্যাট্রিক্সের দুই পাশে মড দিয়ে কিংবা ডিটারমিনেন্ট অফ এ লিখে। এন্ড ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ম্যাট্রিক্স এটা রেক্টেঙ্গুলার হইতে পারে, স্কোয়ার হতে পারে। দ্যাট মিন্স ম্যাট্রিক্স আয়তাকার হইতে পারে, বর্গাকার হতে পারে। সেখানে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হতেও পারে, নাও পারে। কিন্তু নির্ণায়ক হতে হলে অবশ্যই বর্গাকার হতে হবে, মানে নির্ণায়কের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা ইকুয়াল, আদারওয়াইজ সেটাকে নির্ণায়ক বলা যাবে না, ঠিক আছে? ব্যাস, তো এই তো নির্ণায়ক সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন। এইগুলো স্রেফ থিওরিটিক্যাল ইনফরমেশন। এখন আমরা একটু কনসেপচুয়াল পড়াশোনায় যেতে চাই। কনসেপচুয়াল পড়াশোনায় আমাদের প্রথম যেটা আসে, নির্ণায়কের ভুক্তির চিহ্ন। ফার্স্টে আমরা একটু ভুক্তির চিহ্ন শিখব, দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, ঠিক আছে? তো ফার্স্টে আসো, প্রথম যে এক্সাম্পলটা নিছি এটা দিয়ে আমি নির্ণায়কের একটু ভুক্তির চিহ্ন তোমারে শিখাই আসি। ধরো তোমাকে আমি সেভারাল কোশ্চেন করলাম। ফার্স্ট অফ অল তোমারে আমি জিজ্ঞেস করলাম নির্ণায়কের এই যে ভুক্তিটা বা এই যে ইলেমেন্টটা, এর চিহ্ন কি? ও একটু শোনো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তির চিহ্ন বলে আমরা কিন্তু কোনো কথা বলি নাই, কিন্তু নির্ণায়কে প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা ভুক্তির চিহ্ন আছে। সো আমরা সেটাই এবার শিখতে চাচ্ছি। তো যেখানে ছিলাম তোমাকে আমি ফার্স্টে জিজ্ঞেস করলাম A11 এই এলিমেন্টটার চিহ্ন কি? তুমি তো জানো না আপাতত, তাই তো? এরপরে ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম A23 এই এলিমেন্টটার চিহ্ন কি? কিংবা আমি তোমাকে জিজ্ঞেস করলাম A31 এটার চিহ্ন কি? সো মোটামুটি এই তিনটা যদি তুমি বুঝতে পারো তাহলে বাকিগুলো তুমি বুঝতে পারবা। ফার্স্ট অফ অল A11 এটার চিহ্নের কথায় আসি। দেখো, চিহ্ন বোঝার জন্য বা চিহ্ন পাওয়ার জন্য তোমাকে দেখতে হবে যে এলিমেন্টটার চিহ্ন চাচ্ছি সেটা কত নাম্বার সারিতে আছে, কত নাম্বার কলামে আছে। সেই সারির সংখ্যা আর কলাম সংখ্যাটাকে তুমি যোগ করবা, ঠিক আছে? এখানে খেয়াল করে দেখো তো, A11 এটা 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। সো সারির সংখ্যা 1, কলাম সংখ্যাও কত? 1। 1 আর 1 যোগ করে কি 2। এখন 2 কি ইভেন বা জোড় সংখ্যা না? তাহলে 2 যেহেতু
জোড় সংখ্যা, তখন এই ভুক্তির চিহ্নটা হবে প্লাস। গট ইট? এই ভুক্তির চিহ্নটা কি হবে? প্লাস। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো তাহলে এটার ক্ষেত্রে ভাইয়া কি বলতে চাচ্ছে। A23 2 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে। সো সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করো, 2 + 3 = 5। অড নাম্বার, বিজোড়। সো যেহেতু 5 অড বা বিজোড় নাম্বার, এই জন্য এই ভুক্তির চিহ্নটা হবে মাইনাস। ঠিক আছে? তাহলে দেখো তো এইটার চিহ্ন কি হবে? রো নাম্বার প্লাস কলাম নাম্বার ইকুয়াল 3 + 1 = 4, জোড় সংখ্যা। সো নো ডাউট এই ভুক্তির চিহ্নটা হবে প্লাস। ঠিক আছে? তাহলে কোনো একটা নির্ণায়কের যে এলিমেন্টেরই চিহ্ন চাক না কেন, যে ভুক্তিরই চিহ্ন চাক না কেন, ফার্স্ট অফ অল তুমি দেখবা ওটা কত নাম্বার রোতে আছে, কত নাম্বার কলামে আছে। রো নাম্বার কলাম নাম্বার অ্যাড করে যদি ইভেন সংখ্যা বা জোড় সংখ্যা আসে তাহলে চিহ্ন প্লাস, আর যদি অড নাম্বার বা বিজোড় সংখ্যা আসে তাহলে চিহ্ন মাইনাস। তাহলে এইবার আর একটা দেখো, এইবার তোমার আমি জিজ্ঞেস করলাম এই ভুক্তির চিহ্নটা কি, তাহলে তুমি এখন ধূপধাপ পানির মতো বলে দেবা, ভাই কি বলেন, এটা এখন পাবো না। রো নাম্বার প্লাস কলাম নাম্বার ইকুয়াল 3 + 2 = 5, অড নাম্বার বিজোড়। সো নিঃসন্দেহে ভুক্তির চিহ্ন মাইনাস। ব্যাস, মোটামুটি মোটামুটি ভুক্তির চিহ্ন সম্পর্কে একটা ধারণা আসছে না? এবার একটু শোনো, এটাতে যাওয়ার আগে আমরা এই নির্ণয়টা আরেকবার একটু লিখতে চাচ্ছি। কেমন? এটা আরেকবার একটু লিখতে চাচ্ছি, এর পিছনে কারণ আছে। এক্সামে যদি বেশি আসে তাহলে এই 3/3 নির্ণায়কে আসবে। এক্সামে বেশি আসলে 3/3 নির্ণায়কে আসবে। A11, A12, A13, 21, 22, 23, 31, 32, 33। ওকে, সো যেখানে ছিলাম, এক্সামে 3/3 নির্ণায়কে বেশি আসে। তো এটার ক্ষেত্রে এবার তুমি ভুক্তির চিহ্নটা বের করার আরেকটা প্রসেস শোনো। এটা হলো মেইন নিয়ম, রো নাম্বার এন্ড কলাম নাম্বার যোগ করে যদি জোড় আসে তাহলে প্লাস, এন্ড বিজোড় আসলে মাইনাস। আর 3/3 যেহেতু এক্সামে বেশি আসে, তো এটা একদম চোখের দেখাতেই তুমি কেমনে বলবা। দেখো তোমার ভুক্তির চিহ্ন শুরু হবে প্লাস দিয়ে, প্রথমটা প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস। এন্ড তোমার টার্গেট থাকবে পাশাপাশি দুইটা প্লাস আর পাশাপাশি দুইটা মাইনাস থাকা যাবে না। তাহলে প্লাস তার নিচেরটা অবশ্যই প্লাস হওয়া যাবে না, তাহলে কি হবে? মাইনাস। মাইনাসের পাশেরটা প্লাস, তার পাশেরটা কি? মাইনাস। সেম ভাবে মাইনাসের নিচেরটা কি হবে? প্লাস, তার পাশেরটা মাইনাস, তার পাশেরটা প্লাস। তাহলে দেখো তো পাশাপাশি দুইটা প্লাস আর দুইটা মাইনাস আছে? নাই। তাহলে তুমি 3/3 এর এই শর্টকাটটা মনে রাখবা। ভুক্তির চিহ্নগুলো কি? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। পাশাপাশি দুইটা প্লাস বা দুইটা মাইনাস একসাথে থাকা যাবে। ঠিক আছে? ওকে ওকে, গেল। এগুলো গেল 3/3 নির্ণায়কের কিচ্ছা কাহিনী। এবার আসো, তোমার এক্সামে বড় সড়ো একটা নির্ণায়ক আসছে, ধরো বড় সড়ো একটা নির্ণায়ক আসছে। এবার এখান থেকে তোমাকে কিছু ভুক্তির চিহ্ন জিজ্ঞেস করতে পারে। সো তুমি যেহেতু এটা বুঝে ফেলছো, তাহলে এইবার এইখান থেকে দেখো আমরা ভুক্তির চিহ্নগুলো বের করতে পারি কিনা। ফার্স্টে ধরো তোমাকে এটা নিয়ে জিজ্ঞেস করা হইলো, এটা নিয়ে জিজ্ঞেস করা হইলো, কিংবা এটা নিয়ে জিজ্ঞেস করা হইলো, কিংবা ধরো এটা নিয়ে জিজ্ঞেস করা হইলো, কিংবা ধরো এটা নিয়ে জিজ্ঞেস করা হইলো। সেভারেল বেশ কিছু জিনিস নিয়ে তোমার জিজ্ঞেস করা হলো। তাহলে এখন আশা করতেছি তুমি খুব সহজে উত্তর দিতে পারবা। এর চিহ্নটা যদি বলি, 1 নাম্বার সারিতে আছে, 4 নাম্বার কলামে আছে। সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করলে 5, অড নাম্বার, চিহ্ন মাইনাস। ঠিক আছে? এটা 3 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে। 3 নাম্বার সারি,
3 নাম্বার কলাম যোগ করে 6 ইভেন নাম্বার চিহ্ন প্লাস। ওকে, এরপরে এটাতে আসো। 4 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করো 5, অড নাম্বার এর চিহ্ন মাইনাস। বোঝা গেল? এরপর 5 কয় নাম্বার সারিতে আছে? 1 2 3 4 5। 5 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে। সো 5 নাম্বার সারি 3 নাম্বার কলাম যোগ করলে কি আসতেছে? ইভেন নাম্বার চিহ্ন প্লাস। সিমিলারলি এটাতে আসো। 4 নাম্বার সারিতে আছে, 5 নাম্বার কলামে আছে, রাইট? 4 নাম্বার সারিতে আছে, 5 নাম্বার কলামে আছে। সো সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করো অড নাম্বার চিহ্ন মাইনাস। ব্যাস। হোপফুলি নির্ণায়কের ভুক্তির চিহ্ন নিয়ে তোমার আর কোনো প্রশ্ন থাকা উচিত না। ভাইয়া একদম তোমাকে বিষয়টা ক্লিয়ার করে দিছে। এবার শোনো, ভুক্তির চিহ্ন আমরা কেন শিখলাম, তাই তো? অনুরাশিতে যাই। দেখো, অনুরাশিতে ভুক্তির চিহ্ন সেভাবে লাগবে না। ভুক্তির চিহ্ন অ্যাকচুয়ালি আমাদের হেল্প করবে সহগুণকে, কিন্তু সহগুণক জানতে হলে তোমার অনুরাশি জানতে হবে। এই জন্য ফার্স্টে আমরা একটু অনুরাশি জানি, দেন আমরা সহগুণকে যাব। সো এখানে অ্যাজ ইউজুয়ালি আমি একটা নিয়ে তোমার ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে দেব, অ্যান্ড একটা আমরা এক্সাম্পল হিসেবে দেখব। আচ্ছা, প্রশ্ন দেখো। তোমাকে জিজ্ঞেস করলাম এখানে আমি, ধরো নাম্বার 1 তোমাকে আমি জিজ্ঞেস করলাম, এই যে নির্ণায়কটা দিয়ে দিছি বাবা, এই নির্ণায়কের A11 ভুক্তির অনুরাশিটা আমাকে বের করে দাও। A11 যে ভুক্তিটা আছে তার অনুরাশিটা আমাকে বের করে দাও। তুমি কি করবা? A11 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে তুমি 1 নাম্বার সারিটা বাদ দিয়ে দিবা, 1 নাম্বার কলামটা বাদ দিয়ে দিবা। দিলা, পড়ে থাকলো কি কি? 2 2 2 3 3 2 3 3, A22 A23 A32 A33। ব্যাস, এটাই হলো A11 এর অনুরাশি। ঠিক আছে, এটার আরো মান বের করা যায়, তবে নির্ণায়কের মান বের করা যখন আমরা শিখবো তারপরে দেখবা এটার থেকে কিভাবে আমরা মান বের করতেছি। ঠিক আছে, কথা বোঝা গেল? তাহলে আপাতত তুমি মনে রাখো, যে ভুক্তিটার অনুরাশি চাবে সেই ভুক্তিটার সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। মোট কথা সেই ভুক্তিটা যে সারিতে আছে ওই সারিটা বাদ যাবে, যে কলামে আছে সে কলামটা বাদ যাবে। A11 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে, বাদ চলে গেল। তাহলে বাকি যারা পড়ে থাকলো তারাই হলো A11 ভুক্তিটার অনুরাশি। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার ধরো তোমাকে আমি আরেকটা কোয়েশ্চেন করলাম, A32 ভুক্তির অনুরাশি আমাকে বের করে দাও। ওকে, সো তোমাকে কি বলা হয়েছে? A32 তার মানে 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম। তাহলে তুমি 3 নাম্বার সারি বাদ দিয়ে দিবা, 3 নাম্বার সারি বাদ দিয়ে দাও, 2 নাম্বার কলাম বাদ দিয়ে দাও, ক্যান্সেল আউট করে দাও। ঠিক আছে, 3 নাম্বার সারি বাদ, 2 নাম্বার কলাম বাদ। থাকলো কারা কারা? A11 A21 A11 A21 and A13 A23। এই যে এরা থাকলো না, এরাই হলো অনুরাশি। সো অনুরাশি ব্যাপারটা বুঝতে পারছো তো? সো আলটিমেটলি অনুরাশি বিষয়টা তাহলে কি? যে ভুক্তিটার অনুরাশি চাবে তার সারি নাম্বার বাদ যাবে, কলাম নাম্বারটা বাদ চলে যাবে, বাকি যারা এলিমেন্ট থাকবে, বাকি যে ভুক্তিগুলো থাকবে, ওই ভুক্তিগুলো নিয়ে যে নির্ণায়কটা সেটাই হলো অনুরাশি। এন্ড আই রিপিট, এগুলোর আমরা মানও বের করা শিখবো। সো আমরা ফার্দার কেসগুলোতে নির্ণায়কের আগে মান বের করি আমরা। আজকের ক্লাসে আমাদের নির্ণায়কের মান বের করারও কনসেপ্ট আছে। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসে নির্ণায়কের মান নির্ণয় করাও শিখবো আমরা, একটা প্রসেস শিখবো। সেই পর্যন্ত একটু ওয়েট করি। আচ্ছা, গুড। এখন আসো একটা এক্সাম্পল আমরা একটু নিয়ে নেই, কেমন? আমরা তো মোটামুটি অনুরাশি বের করার কাহিনীটা বুঝতে পারছি। তাহলে আমরা এবার একটু এক্সাম্পল নেই। ধরো এখানে তোমাকে কয়েকটা প্রশ্ন করা হইল।
প্রশ্ন কয়েকভাবে করতে পারে। ফার্স্ট অফ অল ধরো তোমাকে জিজ্ঞেস করলে এরকম A32 এর অনুরাশি কত? সো A32 মানে কি? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, রাইট? আচ্ছা একটু চেঞ্জ করে দিই, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম তো দেখছি। ধরো তোমাকে বলা হলো A23 এর অনুরাশি কোনটা? দ্যাট মিন্স 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে তুমি কি করতে পারো, 2 নাম্বার সারিটা বাদ দিয়ে দাও, 3 নাম্বার কলামটা বাদ দিয়ে দাও, দিছো? তাহলে 2 নাম্বার সারি বাদ গেল, 3 নাম্বার কলাম বাদ গেল, পরে থাকলো কারা কারা? 1 3 4 6, এটাই হলো অনুরাশি। ঠিক আছে, এবার আসো এই প্রশ্নটা তোমাকে কিভাবে করতে পারে। তোমাকে এই প্রশ্নটা এভাবেও করতে পারে, 8 এর অনুরাশি। এইটের অনুরাশি, তাও সেম জিনিস এটাই, কারণ এইটের অনুরাশি যখন আমি বের করতে চাই কথা তো সেম, এইটের সারি বাদ যাবে, এইটের কলাম বাদ যাবে। ঠিক আছে, এবার ধরো এমন একটা নির্ণায়ক তোমাকে দিছে সেখানে 8 একটা নাই, সেখানে 8 ডাবল আছে কিংবা ট্রিপল আছে। তাহলে তোমাকে 8 এর অনুরাশি বের করো, এটা বললে তুমি একটু কনফিউজড হয়ে যাবে না কোন 8টার অনুরাশি বের করতে হবে। সো সেক্ষেত্রে তোমাকে এভাবেও বলতে পারে 2 3 ভুক্তির অনুরাশি বের করো। যখনই তোমাকে যে বললো 2 3 ভুক্তির অনুরাশি বের করো, তার মানে তোমারে ক্লিয়ার করে দিল 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে কনসেপ্ট তো ওইটাই, 2 নাম্বার সারি বাদ যাবে, 3 নাম্বার কলাম বাদ যাবে, বাকি যারা থাকবে তারাই হলো অনুরাশি। ওকে, ব্যাস, তাহলে হোপফুলি অনুরাশি সম্পর্কে তুমি একদম একদম ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, গুড। এখন আসো সহগুণক। আচ্ছা সহগুণক কি? আচ্ছা একটা কাজ করি না, অনুরাশি যেহেতু আমরা পড়েই ফেললাম, এখানে আমরা অনুরাশির কি পয়েন্টটা তাহলে লিখে ফেলি। যার অনুরাশি তার সারিবাদ এবং কলামবাদ। ঠিক আছে, যার অনুরাশি তার সারিবাদ কলামবাদ। গুড। এখন সহগুণক। সহগুণক কি? সহগুণক এর একদম ইন শর্ট যদি এর কথা বলি আসলে কি, তাহলে ব্যাপারটা এরকম, যার সহগুণক বলবে, যার সহগুণক বলবে তার অনুরাশি নির্ণয় করে সামনে চিহ্ন বসাবো। ভাইয়া বুঝলাম না, আমাদেরকে একটু বুঝাই দেন। আচ্ছা ধরো তোমারে এটাই বলা হয়েছে, A11 ভুক্তির, এবার আর অনুরাশি তোমারে জিজ্ঞেস করা হয়নি, তোমারে এবার জিজ্ঞেস করা হয়েছে কি সহগুণক। ওকে, তোমারে জিজ্ঞেস করা হয়েছে সহগুণক। আচ্ছা শোনো ভালো করে বুঝো, তোমারে কি জিজ্ঞেস করা হয়েছে? A11 ভুক্তির সহগুণক। তাহলে আমি তো বলছি যার সহগুণক বলবে তার অনুরাশি আগে নির্ণয় করবা, তারপরে সামনে কি বসাবো? চিহ্ন বসাবো। তাহলে A11 এর সহগুণক যখন চাইছে তখন তুমি ফার্স্টে কি করবা? A11 এর অনুরাশি বের করবা, আর অনুরাশি বের করার জন্য যেহেতু A11 1 নাম্বার সারি বাদ যাবে, 1 নাম্বার কলাম বাদ যাবে, গিয়ে বাকি যারা থাকলে তারা হলো অনুরাশি। এবার চিহ্ন বলতে কি চিহ্ন? দেখো তো A11 এই ভুক্তির নিজের চিহ্নটা কি? পজিটিভ না? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম,
সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করলে কত আসতেছে 2, 2 জোড় সংখ্যা, তাহলে এই ভুক্তির চিহ্নটা কি প্লাস, সিম্পলি সামনে প্লাস বসে যাবে। কথা বুঝছো? তাহলে এইবার যদি তোমারে এইটা জিজ্ঞেস করা হয়, এইটা যদি জিজ্ঞেস করা হয়, এইটা ঠিক আছে, A2 A32 এই ভুক্তিটার যদি এবার সহগুণকের কথা তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি ফার্স্টে কি করবা, এটার অনুরাশি আগে বের করে নেবা, তাই কি না? তাই কি না? ব্যাস, ওকে ওকে, দেখো দেখো, তাহলে এইবার কার সহগুণক A32, মানে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাই তো? তাহলে তুমি আগে 3 নাম্বার সারি 2 নাম্বার কলামের অনুরাশি বের করো, তাহলে 3 নাম্বার সারি বাদ যাবে, 2 নাম্বার কলাম বাদ যাবে, বাদ চলে গেল, থাকলো কি A11 A21 A13 A23 থাকলো না? এখন তুমি দেখো তো, এখন তুমি দেখো যে ভুক্তিটার সহগুণক চাচ্ছ সেই ভুক্তির নিজের চিহ্নটা কি? সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করো, 3 আর 2 যোগ করলে 5, বিজোড় সংখ্যা অড নাম্বার, তাহলে এই ভুক্তির চিহ্নটা কি হবে? মাইনাস। দ্যাটস ইট, দ্যাটস ইট। তাহলে সহগুণক কি? সিম্পলি সিম্পলি যে উপাদানটার সহগুণক চাবে আমরা আগে সেই উপাদানের অনুরাশিটা বের করে নেব, দেন ওই উপাদানের বা ওই ভুক্তির নিজের চিহ্নটা কি, ওই চিহ্নটা আমরা অনুরাশির সামনে বসাই দেব, ঝামেলা শেষ। ফর অ্যান এক্সাম্পল এবার ধরো তোমারে আমি একটা কোয়েশ্চেন দিলাম, ধরো ইচ্ছা মতো আমি তোমার এটা নির্ণায়ক দিলাম, ঠিক আছে? আমি তোমার ইচ্ছা মতো এটা নির্ণায়ক দিলাম, একটা নির্ণায়ক আছে ধরো A -1 2 -3 0 1 -2 4 5 3 আছে, ইচ্ছা মতো যে কোনো একটা নির্ণায়ক আছে। দিয়ে এবার আমি তোমার জিজ্ঞেস করলাম A31 এর সহগুণক কি? কার সহগুণক চাইছে? 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে তুমি এটার আগে অনুরাশি বের করো, অনুরাশি বের করার জন্য 3 নাম্বার সারি বাদ যাবে, 1 নাম্বার কলাম বাদ যাবে, তাই কি না? A31 এর সহগুণক চাইছে, তাহলে A31 এর আগে অনুরাশি বের করো, তাহলে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ যাবে, বাদ গেলে থাকলো কি 0 1 4 5, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এখন এই ভুক্তির চিহ্নটা তো বসাতে হবে, 3 আর 1 যোগ করলে 4 জোড় সংখ্যা, তাহলে সামনে চিহ্ন কি বসবে? প্লাস। আর প্লাস এটা আসলে লিখলেও যে কথা, না লিখলেও সেম কথা, এটা লেখা না লেখার মধ্যে কোনো ডিফারেন্স নেই, বোঝা গেল? দেন এবার ধরো আর একটা কোশ্চেন তোমাকে করা হলো, A32 এর সহগুণক বের করো। তাহলে তুমি এবার সিম্পলি কি করবা? 3 নাম্বার সারি বাদ দিবা, 2 নাম্বার কলাম বাদ দিবা, রাইট? 32 এর সহগুণক চাইছে, তাহলে 32 এর অনুরাশি তো আগে বের করতে হবে, তাহলে 3 নাম্বার সারি বাদ, 2 নাম্বার কলাম বাদ, তাহলে থাকলো কি কি -1 2 4 5, ওকে? এবার এই ভুক্তির নিজের চিহ্নটা বসাই দাও, 3 আর 2 5 যোগ করলে কি বিজোড় সংখ্যা, তাহলে ভুক্তির নিজের চিহ্নটা কি? মাইনাস, বসাই দিলাম, ঝামেলা শেষ। এখন শোনো, এখন শোনো, আমি অনুরাশিতে যেমনটা বলছি এখানেও মনে রাখবা, এখানেও মনে রাখবা, সহগুণক বের করে এই পর্যন্তই যে রাখা যাবে ব্যাপারটা এরকম না, এরপরেও এর আরো মান বের করা যাবে। সো মান কিভাবে বের করব সেটা আমরা আগে নির্ণায়কের মান বের করে শিখি না, তারপরে এর মান বের করাটা আমরা দেখব নি, ঠিক আছে? আচ্ছা গুড। আর একটা কথা, যে পোলাপান মনে করে কি A32 এখানে সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করে বিজোড়, তাহলে চিহ্ন মাইনাস, আবার এখানে তো A32 মানে -2, তাইলে মনে হয় মাইনাস মাইনাসে প্লাস, না,
যে উপাদানটা -2, এই -2 এর মাইনাস এখানে আমার কোনো কনসার্ন না। আমার কনসার্ন কি 3 2 যে সারিতে আছে, যে কলামে আছে, সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করে জোর পাওয়া যাচ্ছে নাকি বিজোড় পাওয়া যাচ্ছে। জোর হলে প্লাস, বিজোড় হলে মাইনাস, তার সাথে এই মাইনাসের কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? ভুল হতে পারে যে জায়গায়, সেটা ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাস, তাহলে আমরা সহগুণক সম্পর্কেও একটা ধারণা পেয়ে গেছি, পাইছি কিনা? এখন চলো আমরা এই সহগুণক কেন্দ্রিক আমরা একটু প্রশ্ন সলভ করে আসি। ঠিক আছে, এই প্রশ্ন সলভ করার আগে আমি একটু তোমার নির্ণায়কের মান নির্ণয় শেখাতে চাই। কারণ তুমি যদি মান নির্ণয় করা শেখো তাহলে সহগুণকের এই প্রশ্ন দুটা সলভ করা তোমার জন্য একদম একদম সো ইজি হবে। সো নির্ণায়কের মান বের করা দেখো, নির্ণায়কের মান বের করার আমরা দুইটা প্রসেস শিখবো। আপাতত আমরা দুইটা প্রসেস শিখবো, বিস্তার করে মান নির্ণয় করা, আর একটা হলো সারাংশের পদ্ধতি। আজকের ক্লাসে আমরা সারাংশের পদ্ধতি নিয়ে কথা বলবো না, আজকের ক্লাসে আমরা সিম্পলি বিস্তার করে কিভাবে মান বের করতে হয় সেটা দেখবো। সো প্রথমে আমরা 2/2 নির্ণায়ক নিয়ে কথা বলবো। এখানে আমি একটা দিয়ে বুঝাই দেবো, আর একটা আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। একটা 2/2 নির্ণায়ক দেওয়া আছে, রাইট? দিয়ে এর মান বের করতে বলছে। দেখো নির্ণায়ক মানেই যেহেতু মান, তাহলে এর মান বের করার জন্য তোমাকে আলাদা আর কোনো প্রতীক লেখার দরকার নেই। তুমি সিম্পলি কি করবা, এ লিখবা, এটাই বুঝাচ্ছে এর মান। আমি আবারও বলতেছি, এটা যদি নির্ণায়ক না বুঝে ম্যাট্রিক্স বুঝাইতো তাহলে মান বোঝানোর জন্য তোমাকে ওই ম্যাট্রিক্সের দুই পাশে মড দিতে হইতো, আইদার ডিটারমিনেন্ট অফ এ লিখতে হইতো। বাট এটা তো একটা নির্ণায়কই বুঝাচ্ছে, আর নির্ণায়ক মানেই তো মান। সো এখানে অন্য কোনো প্রতীক দিয়ে বা অন্য কোনো ভাবে তোমাকে বোঝানোর কিছু নেই যে আমি মান বের করতেছি। এখানে সিম্পলি এ লিখতেছো মানে এর মান বের করতেছো। এখন মান বের করার প্রসেসটা দেখো। প্রধান যে কর্ণ আছে এর এলিমেন্ট দুইটা গুণ হবে, মাইনাস মাইনাস মাধ্যমিক যে কর্ণ আছে এর এলিমেন্ট দুইটা গুণ হবে। তাহলে প্রধান কর্ণের এলিমেন্ট দুটো যদি গুণ হয় এডি, মাইনাস মাধ্যমিক কর্ণের এলিমেন্ট দুটো যদি গুণ হয় বিসি। সো তাহলে আমরা 2/2 নির্ণায়কের মানের কনসেপ্টটা কি, এডি মাইনাস বিসি। ঠিক আছে, এটা একটু বক্স করে ফেলি। সিম্পলি এইটাই 2/2 নির্ণায়কের বিস্তার করে মান নির্ণয় করার এটাই প্রসেস, এটা ছাড়া আর কিছু নেই। এক্সাম্পলে আসো, একটা নির্ণায়ক এ দিয়ে দিছে 1 3 2 4। তাহলে এর যদি আমরা মান বের করতে চাই, প্রধান কর্ণের উপাদান গুণ করো 1 × 4 মাইনাস মাধ্যমিক কর্ণের উপাদান দুইটা গুণ করো 3 × 2। তাহলে আলটিমেটলি এখান থেকে মান কত আসতেছে, 4 - 6, দ্যাট মিন্স -2। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এতটুকুই 2/2 নির্ণায়কের মান বের করার কনসেপ্ট বিস্তার পদ্ধতিতে, এতটুকুই। আচ্ছা, এরপরে আসো 3/3 নির্ণায়কের বিস্তার করে কিভাবে মান বের করতে হয়। আচ্ছা দেখো, এখানেও আমরা ফার্স্টে বিষয়টা বুঝবো, তারপরে আমরা একটা এক্সাম্পল নিছি, এই এক্সাম্পলটা আমরা সলভ করব। ঠিক আছে? আচ্ছা 3/3 নির্ণায়কের মান বের করার জন্য, যেহেতু এটা নির্ণায়ক তাহলে মান বোঝানোর জন্য তো অন্য কোনো কিছু লেখার দরকার নেই, স্রেফ এ। এখন 3/3 নির্ণায়কের মান বের করার সময় তুমি যেটা করবা, ফার্স্টে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে টার্গেট করবা। আমরা যেটা করি, আমরা ধরে নিই প্রথম সারিটাকে আমরা টার্গেট করলাম। সো প্রথম সারিটাকে যখন টার্গেট করবা, প্রথম সারির প্রথম উপাদান নিলা, তারপরে কিছু একটা, প্রথম সারির দ্বিতীয় উপাদান নিলা, তারপরে কিছু একটা, প্রথম সারির তৃতীয় উপাদান নিলা, তারপরে কিছু একটা। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, সো প্রথম সারির প্রথম উপাদান নিলা, মাঝখানে কিছু একটা থাকবে। প্রথম সারির দ্বিতীয় উপাদানটা নিলে কিছু একটা, প্রথম সারির তৃতীয় উপাদানটা নিলে কিছু একটা, কিছু একটাতে পরে যাই। আগে আসো, এই যে তুমি এ নিছো, এর চিহ্নটা কি? প্লাস। তাহলে সামনে প্লাস লেখার দরকার নেই। তুমি যে ডি নিছো, এর চিহ্নটা কি? মাইনাস। আবার তুমি যে জি নিছো, এর চিহ্নটা কি? প্লাস।
প্লাস মাইনাস প্লাস দিয়ে ফেলছি, প্লাস মাইনাস প্লাস। ওকে, এখন আসো, এ যখন নিছো, এ এর সারি বাদ দাও, কলাম বাদ দাও, এ এর সারি বাদ, কলাম বাদ, তাহলে থাকতেছে কি? ই এফ এইচ আই, সিম্পল। এরপরে তুমি যখন ডি নিলা, ডি এর সারি বাদ দাও, কলাম বাদ দাও, তাহলে থাকতেছে বি সি এইচ আই, বি সি এইচ আই। ওকে, এরপরে তুমি যখন জি নিবা, জি এর সারি বাদ দাও, কলাম বাদ দাও, তাহলে বি সি ই এফ, বি সি ই এফ। দেন এ তো এর মতোই থাকলো। এবার এটা 2/2 নির্ণায়ক হয়ে গেছে না? আর 2/2 নির্ণায়কের কিভাবে আমরা মান বের করছি? প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল, দ্যাট মিন্স ই আই মাইনাস এইচ এফ। ওকে, এরপরে আসো, মাইনাস ডি থাকলো, এটাও একটা 2/2 নির্ণায়ক না? আর 2/2 নির্ণায়কের মান কিভাবে? প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল, বি আই মাইনাস সি এইচ। ওকে, প্লাস জি, জি এর মতোই থাকলো। 2/2 নির্ণায়কের মান বের করো, বি এফ মাইনাস সিই, রাইট? বি এফ, বি এফ, তাই না? খুব একদম খুশি হয়ে গেছে পোলাপান। সো এরপরে চাইলে তুমি ফার্দার, বা এখানে যেহেতু আমি কোনো মান দেই নাই, তো সিম্পলি তুমি গুণ আকারেও দিতে পারো, বা এগুলো এইভাবে রাখো, যেহেতু কোনো মান দেই নাই। মান দিলে তখন তুমি মান টানগুলো গুণ করে দিতে। আচ্ছা থাক, এটা এইভাবেই থাক, এটা এইভাবেই থাক, ঠিক আছে? আমরা এক্সাম্পলে গিয়ে মানগুলো গুণ করে দেবো, ব্যাস। এটাই হলো আমার 3/3 নির্ণায়কের মান বের করার কাহিনী। সো 3/3 নির্ণায়কের তাহলে বিস্তার করে কিভাবে আমরা মান বের করতেছি? যে কোনো একটা সারি টার্গেট করলাম, ওই সারির উপাদানগুলো নিয়ে নিছি, তারপরে উপাদানগুলোর চিহ্ন বসাইছি, প্লাস মাইনাস প্লাস। এরপর যে উপাদান দিয়েছি তার সারিবাদ কলামবাদ, বাকি যে 2/2 নির্ণায়ক সেটা। যে উপাদান নিয়েছি তার সারিবাদ কলামবাদ, বাকি যে 2/2 নির্ণায়ক সেটা, সিম্পলি পরেরটা। এরপরে এ এর মতোই আছে 2/2 নির্ণায়কের মান, মাইনাস ডি ডি এর মতোই আছে 2/2 নির্ণায়কের মান, জি জি এর মতোই আছে 2/2 নির্ণায়কের মান, সিম্পল সিম্পল। এবার এই কনসেপ্টটা আমরা একটু এক্সাম্পলের মধ্যে দেখতে চাই। আমি একটা কাজ করব, এই এক্সাম্পলটা নিয়ে আরেকটু কথা আছে, তো এই জন্য এক্সাম্পলটা একটু পরের স্লাইডে কপি করে রেখে দেই, এটা থাক এখানে। আমরা স্রেফ যে কনসেপ্টটা শিখলাম এবার সে কনসেপ্টটা একটু অ্যাপ্লাই করতে চাই এই নির্ণায়কের ক্ষেত্রে। আসো, এটার মান আমরা যদি এবার বের করতে চাই, শিখলাম যেহেতু কেবল প্রথম সারি টার্গেট করে, সো আমরা ফার্স্ট এক্সাম্পলটা একটু প্রথম সারি টার্গেট করেই সলভ করি। প্রথম সারির এলিমেন্টগুলোকে 1 2 1, নিয়ম কি বলে? ফার্স্টে 1 নেব কিছু একটা, এরপরে 2 নেব কিছু একটা, এরপরে আবারও 1 নেব কিছু একটা। নিয়মটা এটাই বলে, তাই না? 1 এর চিহ্ন প্লাস, 2 এর চিহ্ন মাইনাস, পরের 1 এর চিহ্ন প্লাস, সিম্পল। 1 যখন এসে সারিবাদ কলামবাদ, 3 0 2 3। এরপরে 2 যখন নিছি ওর সারিবাদ কলামবাদ, তাহলে 2 -1 2 3। এরপর লাস্টে 1 যখন নিছি ওর সারিবাদ কলামবাদ, তাহলে 2 -1 3 0, 2 -1 3 0। তাহলে দেখি আমরা কত আসে। 1 থাক না, 3 × 3 9 -2 × 0 0 -2 থাকলো। 3 দুগুণা 6, 2 আর -1 এ -2, আর একটা সূত্রের মাইনাস আছে +2, এই জায়গাটা ভুল করো না, -2 বাইরে আছে থাকলো। 3 দুগুণে 6, আমরা কি করি? প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল, প্রধান কর্ণের গুণফল থেকে মাধ্যমিক কর্ণের গুণফলকে বিয়োগ করি, মানে সূত্রের একটা মাইনাস আছে। তাহলে 2 × 3 6, 2 × -1 -2, আর সূত্রের একটা মাইনাসে +2। দেন 1 × 0 +3, 2 × 0 0, 3 × -1 -3, আর সূত্রের মাইনাসে +3। তাহলে থাকতেছে কি? 1 দিয়ে গুণ করাতে কোনো চেঞ্জ হবে না, 9 - 0 9, 6 দিয়ে 8, -2 আর 8 গুণ করলে -16,
0 3 3 3 আর 1 গুণ করলে 3, তাহলে 9 আর 3 কত হচ্ছে 12, 12 থেকে 16 গেলে আলটিমেটলি এখানে নির্ণায়কটার মান কত দাঁড়াচ্ছে -4। ওকে ওকে, এখন কথা হলো ভাইয়া আপনি তো শুরুতেই বলছেন বিস্তার করে যদি 3/3 নির্ণায়কের মান বের করতে চাই তাহলে আমরা যে কোনো একটা সারিকে টার্গেট করলেও হবে, যে কোনো একটা কলামকে টার্গেট করলেও হবে। ফাইন, আপনি একটা সারিকে টার্গেট করে আমাদের দেখাই দিছেন, এবার আপনি একটু যে কোনো একটা কলামকে টার্গেট করে আমাদের দেখাই দেন না যে অ্যান্সারটা সেম আসে কিনা। ওকে, এবার আমরা একটু চাচ্ছি একটা কলামকে টার্গেট করে কাজ করতে। কোনটারে টার্গেট করবা? ধরো ভাইয়া আপনি একটু লাস্টের কলামটা টার্গেট করেন। ওকে, 1 2 3 করো না, টার্গেট করো না। তাহলে ফার্স্টে 1 নিব কিছু একটা, এরপরে 2 নিব কিছু একটা, তারপরে 3 নিব কিছু একটা। তাই তো বলছিলাম এবার চিহ্ন বসাতে হবে। 3/3 নির্ণায়কের চিহ্ন মনে রাখার প্রসেস বলে দিছি, প্লাস মাইনাস প্লাস। সো এটা যেহেতু প্লাস মাইনাস প্লাস, সো এটার প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ওকে, এবার 1 নিয়ে যখন কাজ, 1 এর সারিবাদ কলাম বাদ, তাহলে 2 -1 3 0। এরপরে 2 নিয়ে যখন কাজ, 2 এর সারিবাদ কলাম বাদ, 1 -1 2 0। 3 এর সারি বাদ দাও, কলাম বাদ দাও, 1 2 2 3। সো 1 থাকলো, 2/2 নির্ণায়কের মান 2 0 0 3 1 -3 আর সূত্রের মাইনাসে +3। ওকে, -2 থাকলো, 1 0 0 2 আর -1 -2 সূত্রের মাইনাসে +2। ওকে, 3 থাকলো, 3 -4। তাহলে আসতেছে কত? 0 3 0, 0 আর 3 যোগ করলে 3, তার সাথে 1 গুণ করলে 3, -4। 3 থেকে 4 গেলে -1 আর 3 গুণ করলে -3। তো 3 -3 গন, আলটিমেটলি কত আসলো? -4। দেখো তো এখানেও -4 আসছে, এন্ড এখানেও আমাদের অ্যান্সার কত আসছিল? -4। আচ্ছা, তো ভাইয়া আপনি ঠিক আছে আমাদেরকে বুঝাতে পারছেন যে কোনো একটা সারি যে কোনো একটা কলামকে টার্গেট করে হয়। তাহলে একটু আরেকবার একটু দেখান না মাঝখানের সারি বা মাঝখানের কলাম টার্গেট করলে কিছু হয় কিনা। তাহলে এবার কষ্ট করে আমরা একটু মাঝখানের সারি বা কলামকে টার্গেট করি। ঠিক আছে, আচ্ছা ধরো তুমি মাঝখানের সারিটাকেই টার্গেট করবে, 2 3 2। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা তাহলে। আমরা ফার্স্টে 2 নিব কিছু একটা, 3 নেব কিছু একটা, 2 নেব কিছু একটা, তাই তো? এবার চিহ্ন বসাতে হবে। 3/3 নির্ণায়কের চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস। সেটা যেহেতু প্লাস, তার নিচেরটা কি? মাইনাস। সো মাইনাস প্লাস মাইনাস, এবার চিহ্ন শুরুতে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। ঠিক আছে, সো 2 যখন নিলাম, 2 এর সারিবাদ কলাম বাদ, তাহলে কি থাকতেছে? 2 0 1 3। 3 যখন নিলাম সারিবাদ কলাম বাদ, 1 -1 1 3। এই 2 যখন নেব সারিবাদ কলাম বাদ, 1 -1 2 0 1 -1 2 0। দেখি সেম মান আসে কিনা। -2 থাকলো, 2/2 নির্ণায়কের মান 3 দুগুণে 6 -1 × 0 0, প্লাস 3 থাকলো, 3 + 1। ওকে, -2 থাকলো, 0 + 4। দেখো তো কত আসে? -12 ওয়েট +12। ঠিক আছে না? -8। কোন একটা জায়গায় প্যাচ লাগছে, প্যাচটা ছুটাও তো, প্যাচটা ছুটাও তো, কোন জায়গায় প্যাচ লাগছে? 2 যখন নিলাম এর সারিবাদ কলাম বাদ, 2 0 1 3 2 0 1 3। ওকে, 3 যখন নিলাম সারিবাদ 1 1 -1 1 3। ওকে,
2 যখন নিলাম সারিবাদ কলাম বাদ 1 - 1 2 0 ওকে ওকে তাহলে কত আসতেছে দেখো তো -2 থাকলো 3 2 6 -0 +3 থাকলো 3 + 1 ওকে আচ্ছা -2 থাকলো এই যে প্যাচ তো এখানে লাগছে 1 0 গুণ করলে 0 -1 আর 2 গুণ করলে -2 আর সূত্রের মাইনাসে এটা হবে +2 এটা হবে +2 ওকে এটা +2 কি সর্বনাশের কথা এটা ভুল হয় চিন্তা করা যায় মনোযোগের কি সিচুয়েশন আচ্ছা ওকে ওকে নো ইস্যুস আচ্ছা এই ক্যালকুলেশনের ভুল এরকম ছোটখাটো পড়াতে গিয়ে ভুল যেমন আমি আজকে সারাদিন 6টা অফলাইনের ক্লাস নিছি তারপরে আবার আমি সন্ধ্যার পরে অনলাইনের জন্য ভিডিও করতেছি তো সিম্পলি আমার এই ছোটখাটো ক্যালকুলেশনে ভুল হতে পারে কিন্তু কারণ মস্তিষ্কে লোড নেওয়ার তো একটা ক্ষমতা আছে তাই না তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে এই বর্তমান সময়ে ছোটখাটো ক্যালকুলেশন গুলো নিয়ে আসলে কত বড় বড় সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা ফাইন তাহলে -12 +12 গেল তাহলে আলটিমেটলি এখানে নির্ণায়কটার মান কত আসলো -4 ঠিক আছে তাহলে তুমি হোপফুলি বুঝতে পারছো যে মানে মোট কথা আমি যে সারি টার্গেট করি না কেন যে কলামই টার্গেট করি না কেন আমার প্রসেস যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই একই মান আসবে ঠিক আছে তাহলে দেখো আমরা 2/2 নির্ণায়কের মান বিস্তার করে কিভাবে বের করতে হয় শিখছি 3/3 এর বিস্তার করে কিভাবে মান বের করতে হয় শিখলাম দেখো আমরা 4/4 এরও বিস্তার করে মান বের করা শিখবো নেক্সট ক্লাসে আজকের ক্লাসের জন্য আপাতত ওইদিকে যাচ্ছি না নেক্সট ক্লাসে আমরা 4/4 এর কিভাবে বিস্তার করে মান বের করতে হয় দেখবো আমরা সারাংশের পদ্ধতি দেখবো ওগুলো নেক্সট ক্লাসে দেখবো তার আগে আমি দুটো ম্যাথ রেখে আসছি এই যে দেখো বলছি যে নির্ণায়কের মান বের করা শিখে আমরা এটা শিখবো তাহলে মান যেহেতু বের করা আমরা শিখে গেছি এবার আসো এই প্রবলেম দুটো আমরা একটু সলভ করি প্রথম প্রবলেমটা সিকের ওইটা আসছে 22-23 সালে কোশ্চেনটা কি একটা নির্ণায়ক দিয়ে বলছে এই নির্ণায়কের 2-1তম ভুক্তির সহগ গুণক 9 হলে x এর মান কত 2-1তম ভুক্তির সহগ গুণক মানে কি 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে যে ভুক্তিটা আছে তার সহগ গুণক ফাইন তাহলে আমরা একটু কষ্ট করে নির্ণায়কটা তুলে ফেলি ঠিক আছে নির্ণায়কটা তুলে ফেললাম চাইছে কি আমরা পাই 2-1তম ভুক্তির সহগুণক ওকে তাহলে সহগুণক বের করার আগে কি করতে হবে অনুরাশি বের করতে হবে কার 2-1তম ভুক্তি তাহলে 2 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ 2 নাম্বার সারিকে বাদ দিয়ে দাও 1 নাম্বার কলামকে বাদ দিয়ে দাও দিছো 2 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ তাহলে থাকলো কারা কারা 3x 1 - x 3x 1 - x ওকে 3x 1 - x এখন সহগুণক বের করতে গেলে কি করতে হয় অনুরাশি বের করার পরে ভুক্তির নিজের চিহ্নটা বসাতে হয় সো ভুক্তিটা 2 নাম্বার সারিতে আছে 1 নাম্বার কলামে আছে সো 2 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম 2 এর 1 যোগ করলে 3 বিজোড় সংখ্যা তাহলে এই ভুক্তির নিজের চিহ্নটা কি মাইনাস এখন আসো মাইনাসটা বাইরে থাকলো এটা একটা 2/2 নির্ণায়ক হয়ে গেছে না আর মাত্রই তো আমরা 2/2 নির্ণায়কের মান বের করা শিখছি প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল ঠিক আছে তাহলে প্রধান কর্ণকে গুণ করে দিলে কত হচ্ছে 3 × 1 - x মাইনাস মাধ্যমিক কর্ণকে গুণ করলে 3x ওকে সো বাইরের মাইনাসটা থাক ভিতরে 3 - 3x - 3x তাহলে -3 + 6x তাই তো সাজায় লিখলে 6x - 3 এই যে 2-1তম ভুক্তির সহগ গুণকটা যে বের করলাম সহগ গুণকের যে মানটা বের করলাম এই মানটাই কত দেওয়া আছে 9 তাহলে প্রশ্ন মতে (6x - 3 = 9) so
So 6x equal 12, then x equal to 2. This is the answer. Simple question. Simple question. একদম simple question. এবার আসো, এটা সেভাবে আসেনি, কিন্তু এই কোয়েশ্চেনটা খুবই নেসেসারি। এই কোয়েশ্চেনের সব থেকে নেসেসারি হলো আমি কোয়েশ্চেনটা সলভ করার পরে যে কথাগুলো বলবো সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা একটু নির্ণয়টা নিয়ে নিই, তারপরে কি বলছে না বলছে সেগুলো দেখি। ঠিক আছে, ওকে, নির্ণয়টা নিয়ে নিলাম আমরা। এখন প্রশ্নে কি বলছে, এই যে নির্ণায়কটা নিছো এর দ্বিতীয় সারির উপাদানগুলোর সহগুণক। দ্বিতীয় সারির উপাদানগুলোর সহগুণক, দ্বিতীয় সারির উপাদানগুলো কি? A2 B2 C2 দ্বিতীয় সারির উপাদান না? তাহলে যে দ্বিতীয় সারির উপাদান A2 এর সহগুণক বলছে ক্যাপিটাল A2, দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান B2 এর সহগুণক বলছে ক্যাপিটাল B2, দ্বিতীয় সারির তৃতীয় উপাদান C2 এর সহগুণক বলছে ক্যাপিটাল C2। তারপরে আমাদের কিছু একটা প্রমাণ করতে বলছে। সো প্রমাণ কি করতে বলছে সেটাতে পরে যাও, তুমি আগে সহগুণকগুলো বের করো তোরে বাবা। তাহলে সহগুণকগুলো বের করো। আমরা পাই, সো আমরা ফার্স্টে ক্যাপিটাল A2 চাচ্ছি। কি চাচ্ছি? ক্যাপিটাল A2। ক্যাপিটাল A2 মানে কি? দ্বিতীয় সারির যে প্রথম উপাদান A2 তার সহগুণক। তাহলে এর সারি বাদ যাবে, এর কলাম বাদ যাবে, থাকবে কি? B1 B3 C1 C3, রাইট? ক্যাপিটাল A2 হলো এই যে দ্বিতীয় সারির প্রথম উপাদান স্মল A2 এর সহগুণক। তাহলে সহগুণক বের করতে গেলে এর সারি বাদ গেল, কলাম বাদ গেল, B1 B3 C1 C3 হইলো। এবার ভুক্তির চিহ্ন বসাতে হবে। তো A2 এটার চিহ্ন কি? 3/3 নির্ণায়কের চিহ্ন বের করা শর্টকাট। এটা প্লাস, পরেরটা কি? মাইনাস। তাহলে এর চিহ্ন কি? মাইনাস। সিম্পল। তাহলে এবার দেখো তো এটা আসতেছে কত আলটিমেটলি? বাইরের মাইনাসটা থাকলো, B1 C3 মাইনাস B3 C1। সিম্পল। এবার মাইনাসটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে B3 C1 এটা প্লাস, B1 C3 এটা মাইনাস। ঠিক আছে রে বা? A2 বের হইল। দেন B2 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 কি? B2 হলো দ্বিতীয় সারির যে দ্বিতীয় উপাদান স্মল B2 এর সহগুণক। তাহলে এর সারি বাদ যাক, এর কলাম বাদ যাক, এর সারি বাদ, এর কলাম বাদ। তাহলে A1 A3 C1 C3, রাইট? A1 A3 C1 C3। একটু নিচে নেই, না হলে একদম প্যাচ লেগে যাবে। ওকে, এবার এই ভুক্তির চিহ্নটা কি? এই B2 কি? দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানের সহগুণক। এর চিহ্ন কি? দেখো, প্লাস মাইনাস। তাহলে মাইনাসের পাশেরটা কি হবে? প্লাস। তাহলে এর চিহ্ন প্লাস, প্লাস লেখার দরকার নেই, সিম্পলি তুমি বের করে ফেলো। তো মানটা কত হচ্ছে? A1 C3 মাইনাস A3 C1। দেন C2 আমরা বের করতে চাচ্ছি। C2 কি? এই C2 এর সহগুণক, সারিবাদ, কলামবাদ, A1 A3 B1 B3, A1 A3 B1 B3। এর চিহ্ন মাইনাস, প্লাস, সরি মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। তাহলে মাইনাসটা থাকলো, ভিতরে মানটা কি? A1 B3 মাইনাস A3 B1, বাইরের মাইনাস দিয়ে গুণ করলে A3 B1 এটা প্লাস, আর A1 B3 এটা মাইনাস। ওকে, তাহলে A2 পাইছো, ক্যাপিটাল B2 পাইছো, ক্যাপিটাল C2 পাইছো। এইবার আমাদের যেটা প্রমাণ করতে বলছে তার লেফট সাইড কি? যেটা প্রমাণ করতে বলছে তার লেফট সাইড কি? স্মল A3 ইন্টু ক্যাপিটাল A2, স্মল B3 ইন্টু ক্যাপিটাল B2, স্মল C3 ইন্টু ক্যাপিটাল C2। সবগুলো সমষ্টি দেখাইতে বলছে 0। তাহলে তুমি ক্যাপিটাল A2 তো জানো, তাকে কি দিয়ে গুণ করতে হবে? A3 দিয়ে, স্মল A3 দিয়ে। তাহলে ক্যাপিটাল A2 এর যে মানটা তাকে স্মল A3 দিয়ে গুণ করো। তো A3 B3 C1 মাইনাস
A3 B1 C3 সিম্পল। এরপর ক্যাপিটাল B2 এর মানটাকে B3 দিয়ে গুণ করো, তাহলে A1 B3 C3 মাইনাস A3 B3 C1। ক্যাপিটাল C2 এর মানটাকে C3 দিয়ে গুণ করো, তাহলে A3 B1 C3 প্লাস A3 B1 C3 মাইনাস A1 B3 C3। তাহলে তুমি খেয়াল করে দেখছো কি প্রত্যেকটা কাপল করে আসছে, জোড়া করে আসছে, যার একটার চিহ্ন প্লাস একটার চিহ্ন মাইনাস। এই যে A3 B3 C1 এটা প্লাস, A3 B3 C1 এটা মাইনাস, A3 B1 C3 এখানে মাইনাস, A3 B1 C3 এখানে প্লাস, A1 B3 C3 প্লাস, A1 B3 C3 মাইনাস। ঠিক আছে, তাহলে সবগুলো চলে গেলে আলটিমেটলি আউটপুট হিসেবে কত আসলো 0। আর এটি কিন্তু আমাদের রাইট সাইড দেওয়া আছে। প্রুফ হয়েছে কিনা? হয়েছে, হয়েছে, গুড। এবার শোনো, ম্যাট্রিক্সে প্যাটার্ন রিকগনাইজেশন বলে একটা কথা বলছিলাম না? সো এইখানে এরকম একটা ঘটনাই ঘটছে। ক্যাপিটাল A2 B2 C2 কি ছিল? দ্বিতীয় সারির উপাদানগুলোর সহগুণক, তাদেরকে গুণ করে দিছি কি দিয়ে? A3 B3 C3, মানে এই A2 এর সহগুণককে ঠিক তার পরের সারির উপাদানটা দিয়ে গুণ করে দিছি, B2 এর সহগুণককে ঠিক তার পরের সারির উপাদানটা দিয়ে গুণ করে দিছি, C2 এর সহগুণককে ঠিক তার পরের সারির উপাদান দিয়ে গুণ করে দিছি। মোট কথা একটা সারির প্রতিটি উপাদানের সহগুণককে পরের সারির অনুরূপ উপাদান দিয়ে গুণ করাতে গুণফলগুলোর যোগফল কত হয়েছে? 0। তাহলে আমি এই কাজটা দ্বিতীয় আর তৃতীয় সারি নিয়ে যে করছি তাতেই যে শুধুমাত্র এটা প্রমাণ হয়েছে তা না, তুমি প্রথম আর দ্বিতীয় সারি নিয়ে করলেও এটা হইতো। তুমি প্রথম সারির প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করবা, প্রথমটার সহগুণককে দ্বিতীয় সারির প্রথমটা দিয়ে গুণ করবা, দ্বিতীয় উপাদানের সহগুণককে দ্বিতীয় সারির দ্বিতীয়টা দিয়ে গুণ করবা, তৃতীয় সহগুণকটাকে দ্বিতীয় সারির তৃতীয়টা দিয়ে গুণ করবা। ঠিক আছে, আই রিপিট, প্রথম সারির প্রথমটাকে প্রথম সারির প্রথমটার সহগুণককে প্রথম সারির প্রথমটার সহগুণককে দ্বিতীয় সারির প্রথম উপাদান দিয়ে গুণ করবা, প্রথম সারির দ্বিতীয় উপাদানের সহগুণককে দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান দিয়ে গুণ করবা, প্রথম সারির তৃতীয় উপাদানের সহগুণককে দ্বিতীয় সারির তৃতীয় উপাদান দিয়ে গুণ করবা, তখনও আলটিমেটলি গুণফলগুলোর যোগফল কত হবে? 0। তাহলে আমরা বলতে পারি না নির্ণায়কের যে কোনো সারির প্রতিটি উপাদানের সহগুণককে পরবর্তী সারির অনুরূপ উপাদান দ্বারা গুণ করলে গুণফলগুলোর সমষ্টি ইকুয়াল 0। ব্যাস ব্যাস, এটা মনে রাখবা, এটা মনে রাখবা নির্ণায়কের অ্যাজ এ প্রপার্টিজ হিসেবে এটা মনে রাখবা। ঠিক আছে, ব্যাস। তো আমাদের নির্ণায়কের ফার্স্ট ক্লাসটা এই পর্যন্তই। এখানে আমরা যা যা শিখছি এগুলো ভালো করে তুমি আবার নিজে নিজে বুঝবা। ঠিক আছে, তো নির্ণায়কের সেকেন্ড ক্লাস পর্যন্ত হোপফুলি তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।